আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন নদিয়ার তেহট্ট বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত কবিরাজ। সুব্রত দা, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আপনাদের স্টিং নিউজ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। সুব্রত দা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি এমন একটি বিধানসভা থেকে লড়ছেন, তেহট্ট বিধানসভা, যেটা তৃণমূলের জেতা সিট। এই তৃণমূলের জেতা সিটে আপনি লড়াই করছেন, কতটা লড়াই কঠিন বলে মনে হচ্ছে? তৃণমূলের জেতা সিট বলতে আমরা বিধানসভার নিরিখে যদি দেখি, গত বিধানসভা আমরা হেরে গিয়েছি, কিন্তু গত লোকসভার নিরিখে যদি আমরা দেখি, ওখানে আমরা প্রায় 9,000 ভোটে এগিয়ে আছি, অর্থাৎ আমরাও জিতে আছি। সেই জন্য আমি কিছু এটা খুব যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা সেটা মনে করছি না। ওখানে তো ত্রিমুখী লড়াই হচ্ছে। সিপিএম এর একটা ভালো সংগঠন সেখানে আছে, সিপিএম এর পক্ষ থেকে সেখানে দাঁড়িয়েছেন সুবোধ বিশ্বাস। অন্যদিকে দিলীপ পোদ্দার, তার একটা রাজনৈতিক পরিচয় আছে, প্রথম থেকে তৃণমূল দলটা করছেন। একদিকে তৃণমূল, অন্যদিকে সিপিএম, অন্যদিকে বিজেপি। এই ত্রিমুখী লড়াইয়ে আপনার আত্মবিশ্বাস কতটা জেতার ব্যাপারে? আমি জেতার ব্যাপারে 100% আত্মবিশ্বাসী। মানে কেন আত্মবিশ্বাসী? এই কারণে আত্মবিশ্বাসী যে এখানে সুবোধ বিশ্বাস যে দলটার হয়ে দাঁড়িয়েছে, সেই দলটা এই পশ্চিমবঙ্গ থেকে প্রায় মুছে গিয়েছে। কয়েকজন বয়স্ক মানুষ এখনো এই দলটা করে ধরে রাখার জন্য। আর একটা বিষয়, যেটা তৃণমূলের এবছরের যে প্রার্থী, তিনি একসময় সিপিএম করতেন, তারপরে উনি তৃণমূলে আসেন। এবার উনি এমন একটি দলে গিয়েছেন যে দলটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। তাই এখানে মানুষ যেটা দেখবে, যে দুর্নীতির সঙ্গে সততার বা উন্নয়নের যে কম্পিটিশন, সেটাই দেখবে। একটা দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী দলের আমি লড়াই করছি। সেখানে তাপস সাহা তৃণমূলের বিধায়ক ছিলেন, সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। তার নাম শিক্ষা দুর্নীতিতে জড়িয়েছিল। এটা কি আপনাকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে? অবশ্যই বাড়তি অক্সিজেন যোগাবে। তৃণমূলের বিধায়ক হওয়ার আগে পর্যন্ত এই তাপস সাহা, তিনি কিন্তু খুব সজ্জন এবং ভালো মানুষ ছিলেন। তারপরে যে দলটায় তিনি নামলেন, সেই দলটা কিন্তু ভালো ছিল না। একটা গোষ্ঠী কোন্দল থেকে এই দলের উৎপত্তি বা সৃষ্টি। তারপরে সম্পূর্ণটাই আপাদমস্তক ওরা দুর্নীতিতে ভরপুর। যদি কেউ পচা পুকুরে ডুব দেয়, ডুব দিয়ে ওঠার পরে তার গায়ে যেমন দুর্গন্ধ ছড়ায়, আমাদের তাপসদাও বা তাপস সাহা সেই কাজটাই করেছে। একটা দুর্নীতিগ্রস্ত দলে ভিড়ে গিয়েছিল, যে কারণে ওনার নামে বিধায়ক হওয়ার পরে এই শিক্ষা বা চাকরির ক্ষেত্রে যে সিবিআই তদন্ত হয়েছে, বিভিন্ন কেলেঙ্কারিগুলো প্রকাশ পেয়েছে, সেটা কিন্তু তাপস্যার ব্যক্তিগত না, ওই দলটা করার জন্যই কিন্তু হয়েছিল। আর একটা বিষয় হচ্ছে, তেহট্টে প্রচুর মতুয়া ভোট আছে। এই মতুয়া ভোটের বিষয়ে কি বলবেন? তারা কি বিজেপির পক্ষে আছে? অবশ্যই, তারা ওপার বাংলা থেকে শুধু হিন্দু হওয়ার অপরাধে তাদের এখানে চলে আসতে হয়েছে। ধর্মীয় বিভিন্ন যে ওদের উপর অত্যাচার হতো, সেই কারণে ওরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এসেছে। এইবার একমাত্র এই ভারতীয় জনতা পার্টি ওদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই পর্ব চলছে অলরেডি। সেই জন্য মতুয়ারা, ওনারা সম্পূর্ণভাবে মোদিজির সাথে আছে, ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আপনি তো প্রচারে যাচ্ছেন, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন মানুষের? প্রচারে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছি। আমরা বাংলা ভাষায় অনেকে বলি ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু আমি গিয়ে দেখছি ভোট যুদ্ধ নয়, ভোট উৎসব। যেন আমাকে দেখলেই জয় শ্রীরাম ধ্বনিতে, ভারত মাতা কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। মানুষের স্বাভাবিক যে উচ্ছ্বাস, সেটা বেরিয়ে আসছে। তাই যুদ্ধ নয়, এটা উৎসব বলেই আমি মনে করছি। এ পর্যন্ত কোন কোন পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করলেন? আমি 13টা পঞ্চায়েত আছে, তার মধ্যে সবগুলোতে আমি গিয়েছি। এখনো পর্যন্ত র্যালি হিসেবে সেগুলো যায়নি, এখন জনসংযোগ চলছে। প্রত্যেক পঞ্চায়েতের কয়েকটা গ্রাম আমরা বেছে নিচ্ছি, সেই গ্রামগুলোকে বাড়ি বাড়ি গিয়ে আমি প্রচার করছি।
প্রত্যেকটা বুথে বুথে কি পৌঁছতে পারবেন? অবশ্যই প্রত্যেকটা বুথে আমি পৌঁছাবো, তার কারণ আমার প্রচার যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে তার পরের দিন থেকেই আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত এই প্রচার চালিয়ে যাচ্ছি। আমার কাজ অনেকটাই এগিয়ে এসেছে। আচ্ছা, সকাল শুরু হতেই প্রচারের কাজে কিভাবে নিযুক্ত করছেন? মানে আপনার শিডিউলটা কি থাকছে, কিভাবে সারাটা দিন কাটছে? আমি যে প্রচারে বেরোবো তার 3-4 দিনের লিস্ট অটোমেটিকই আমার যারা কার্যকর্তা আছে তারা বসে ঠিক করে নিচ্ছে। আমি সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি স্নান করে, আমি বুথে বুথে যাচ্ছি। কয়েকটা বুথ সারার পর দুপুরবেলায় সেখানে ভোজন পর্ব সেরে সেখানে ঘণ্টাখানিক বিশ্রাম নিয়ে আবার রাত্রি 8টা পর্যন্ত আমি এই ঘর ঘর সংযোগ যেটা করছি সম্পর্কটা করছি। নিজের বাড়ির ভাত খাওয়া হচ্ছে নাকি কর্মীদের বাড়ি কোথাও গিয়ে খেতে হচ্ছে? এখন আর নিজের বাড়ি বলে তো কিছু নেই, টোটাল 73 বিধানসভাটাই আমার এখন নিজের বাড়ি। আচ্ছা, তাই কর্মীর বাড়িও আমার বাড়ি, একজন ভোটারের বাড়িও আমার বাড়ি, তাদের ঘরের ছেলে আমি। আচ্ছা, কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? ইস্যু বহুত কিছু আছে। মানুষ সবচাইতে চাচ্ছে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। তাছাড়া আছে শিক্ষার ক্ষেত্রের যে দুর্নীতিটা হয়েছে, শিক্ষা ব্যবস্থা তো ভেঙে পড়েছে, কি প্রাইমারি কি আপার প্রাইমারি সমস্ত ক্ষেত্রেই শিক্ষা নেই। এখন কোনো রকমে স্কুলগুলো চলছে, কোনো স্কুলে দেখা যাচ্ছে শিক্ষক আছে তো ছাত্র নেই, ছাত্র আছে তো শিক্ষক নেই। কারণ এই শিক্ষা ব্যবস্থার উপর জনসাধারণ আর ভরসা করতে পারছে না। শুধুই কি তৃণমূলের দুর্নীতির কথা বলছেন? আপনাদের বিজেপি সরকারের কোনো উন্নয়নের কথা বলছেন না? অবশ্যই আমরা সেটাই বোঝাচ্ছি যে এই 15 বছরের যে দুর্নীতি করে সমস্ত ব্যবস্থাকে পণ্ড করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে, সেইগুলোকে আমরা আবার পুনরায় চালু করব। যেমন শিক্ষা ব্যবস্থাটা যাতে উন্নত হয়, তার কারণ শিক্ষাই হচ্ছে একটা জাতির মানদণ্ড। তাছাড়া স্বাস্থ্য পরিষেবা একেবারে বিঘ্নিত। আমার শ্যামনগর গ্রাম যেখানে আমার বাড়ি, সেই শ্যামনগর গ্রামে একটা গ্রামীণ হসপিটাল ছিল। আমরা যখন খুব ছোট ছিলাম দেখতাম সেখানে ডাক্তার থাকতো, ডাক্তারবাবুরা থাকতেন, রুগী ভর্তি হতেন, বেড ছিল অর্থাৎ। এখন টোটালটাই বন্ধ। একজন স্টাফ যায়, তিনি ঝাঁট দেওয়া থেকে আরম্ভ করে ডাক্তারি থেকে আরম্ভ করে সমস্তই কিন্তু একটা ডি গ্রুপের কর্মী তিনি করেন, কিন্তু ওষুধ থাকে না, তিনি বসেই থাকেন শুধু। সুব্রতদা, আপনি একটা বিষয় আমাকে বলুন। যেহেতু 73 বিধানসভা তৃণমূলের জেতা সিট, সেই 73 বিধানসভায় যে উন্নয়নমূলক কাজগুলি হওয়ার কথা ছিল, কোন কোন কাজগুলো হয়নি? হয়নি বলতে দেখুন, মানুষের দীর্ঘদিনের যেটা দাবি ছিল চকবিহারি থেকে 73 বাজারের যে নদী পারাপারের বিষয়, ওই বিষয়ে পাকা সেতুর দাবি ওদের ছিল, কিন্তু বামফ্রন্ট আমলেও সেটা হয়ে ওঠেনি। তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল, সেটাও করতে পারেনি। তাছাড়া 73কে সাব ডিভিশন ঘোষণা করে সেখানে সর্বোচ্চ যে পরিষেবা মানুষ পায় পৌরসভা ঘোষণা করার পর, সেই সুবিধা মানুষকে দিতে পারেনি। একটা জিনিস জানবেন, আমার 73 বিধানসভা হচ্ছে সম্পূর্ণ কৃষি নির্ভর। আচ্ছা, সবচাইতে 90% মানুষ হচ্ছে কৃষক, কিন্তু তারা যখন ফসল উৎপাদন করে সেই ফসলগুলো ফোড়েদের মাধ্যমে বিক্রি করে দিতে হয়। সেটা সংরক্ষণের বা সেগুলো বাইরে পাঠাবার কোনো সুযোগ কৃষকদের থাকে না। সেই জন্য চাইবো যে আমার 73 বিধানসভায় একটা কোল্ড স্টোর বা হিমঘর হোক, তাহলে কৃষকরা সেগুলোকে সংরক্ষণ করে সময় মতো তাদের সুবিধা মতো বিক্রি করতে পারবে এবং ন্যায্য মূল্য পাবে। এবং সবচাইতে বড় যেটা মানুষের চাহিদা, আমার 73 থেকে একদম করিমপুর বিধানসভাও এর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে একটা রেলপথ। ঠিক। কৃষ্ণগড় থেকে করিমপুর কি আরও ছাড়িয়ে সাগরপাড়া পর্যন্ত এই যে সুদীর্ঘ সড়ক পথ, আমরা প্রায়ই আপনারাও জানবেন ভালো করে যে এই সড়ক পথে প্রায় দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত চাপের জন্য। কিন্তু যদি একটা রেলপথ হয় তাহলে কৃষকরা যেমন তাদের উৎপাদিত ফসল রেলের মাধ্যমে বা মালগাড়ির মাধ্যমে বাইরে পাঠাতে পারবে এবং ন্যায্য দাম পাবে, রুগীরা চিকিৎসা করতে বাইরে যেতে পারবে, মানুষ অফিস আদালত খুব সহজভাবে যেতে পারবে, কিন্তু সেইটা করতে পারছে না। আমরা এবার ক্ষমতায় আসছি, এটা তো রাম জন্মানোর আগে রামায়ণ যেমন লেখা হয়ে গিয়েছিল, ঠিক সেই রকম ইলেকশনের আগেই আমি বলে দিচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছি। তার কারণ আমি মানুষের যে আবেগ
দেখেছি, যে উচ্ছ্বাস দেখেছি, এটাতেই কিন্তু রামায়ণ রচনা হয়ে গিয়েছে যে এখানে এবার বিজেপির শাসন আসবে। আর এখানে যদি বিজেপির শাসন আসে তাহলে কেন্দ্রেও আমাদের বিজেপি শাসিত সরকার, মানে ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকার। আর ডাবল ইঞ্জিন হোগা তো ক্যা হোগা, তার মানে ডাবল ইঞ্জিন হলেই তাহলে কি করিমপুর রেলপথ হবে? রেলপথ হবে, উন্নয়ন হবে, শিল্প আসবে। গুজরাট যেটা আজকে এগিয়ে গিয়েছে, ঠিক সেই রকম বাংলাও এগিয়ে যাবে। বাংলার শ্রমিকদের, বাংলার সাধারণ মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে আর কোনো। সুব্রত দা, আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে একটু বলুন। বিজেপির সঙ্গে কিভাবে আপনি কবে যুক্ত হলেন? রাজনৈতিক জীবন বলতে গেলে আমি প্রথমেই ভোটার ছিলাম, আচ্ছা। বিজেপির সমর্থক ছিলাম। হুম। তারপরে বুথে তখন আমি কর্মীও নয়, ভোটার হিসাবেই ভোটটা দিয়ে আসতাম। 2014 সাল আমাদের জুলুবাবু সত্যব্রত মুখার্জি তার আগে জিতেছিলেন। তা সেই সময় উনি যে উন্নয়ন করেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আমার হঠাৎ মনে হলো আজকে যদি আমি এই মানুষটার পাশে না দাঁড়াই তাহলে হয়তো খুব মানুষ হিসেবে, শিক্ষিত সচেতন মানুষ হিসেবে নিজেকে খুব ছোট জায়গায় নিয়ে চলে যাব। তাই সত্যব্রত মুখার্জির আদর্শে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার নিয়ে আমি 2014 সালে রাজনীতিতে যোগদান করি। আচ্ছা। সেই সময় আমাকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছিল, পেশাগত কারণে আমাকে ভয় দেখিয়েছিল। আপনি পেশায় কি করতেন? আমি পেশায় LIC এর এজেন্ট, আচ্ছা। আমি চেয়ারম্যানস ক্লাব মেম্বার এজেন্ট। আচ্ছা। এবার আমাকে অনেকেই ভয় দেখিয়েছিল বন্ধুদের দ্বারা, মানে যেটাকে বলা যায় কি খুব ঠান্ডা মাথায় আমাকে বোঝানো এর হয়েছে। আগে কি কোনো ইলেকশনে লড়েছিলেন? হ্যাঁ, এর আগে লড়েছিলাম। এই গত পঞ্চায়েত ইলেকশনে আমি লড়েছিলাম, পঞ্চায়েত সমিতির একটা এতে। তো আমার 6টা বুথে লিড ছিল, কিন্তু সেই সময় আমি ওই জায়গাটায়। তার মানে ইলেকশনে লড়ার একটা ছোট হলেও একটা অভিজ্ঞতা রয়েছে। আছে আছে। আর এবার ধরুন বিধানসভা ভোটে লড়ছেন, এটা বৃহত্তর ক্ষেত্রে। তো এখন এই ভোট যুদ্ধে নেমে কর্মীদের সঙ্গে থেকে আপনার কি মনে হচ্ছে? কতটা সাহস পাচ্ছেন? কতটা নিজেকে এই ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত মনে হচ্ছে নিজেকে? আমি একদম প্রস্তুত। তার কারণ আমি সংগঠন থেকে উঠে এসেছি। আমি এর আগে ছিলাম কনভেনার, তেহট্ট বিধানসভার 2য় টার্মের কনভেনার। প্রত্যেকটা বুথ আমার হাতের তালুর মতো চেনা। কনভেনার হিসেবে কার্যকর্তা, বুথ সভাপতি থেকে আরম্ভ করে বুথের কার্যকর্তা, সকলের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। মানে তেহট্ট বিধানসভার মানুষজন আপনাকে সকলে চেনে জানে? অবশ্যই চেনে, একদম। এক হচ্ছে আমি রাজনৈতিক নেতা হিসেবে যেমন চেনে, আচ্ছা। ঠিক তেমনি চেনে যে আমাদের LIC এর এজেন্ট। LIC এজেন্ট, একজন LIC এজেন্টের যে সফলতা নির্ভর করে তার জনসংযোগ কতটা, মানুষের সঙ্গে সম্পর্ক কতটা। কারণ আপনাদের সুন্দর ব্যবহার, এক ধরনের আপনারাও তো মার্কেটিং করেন। অবশ্যই আমাকে LIC কাছে আমি কৃতজ্ঞ যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা কিন্তু আমি প্রথমেই শিখেছিলাম এই LIC এজেন্সি করার জন্য। সেটা এখন রাজনৈতিক, সেটা তার ফল আমি রাজনীতিতেও পাচ্ছি। সুব্রত দা, তেহট্টের মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? তেহট্ট মানুষের জন্য একটাই বার্তা, এতদিন যে উন্নয়ন এই তেহট্টবাসী পায়নি, আমাদের একবার সুযোগ যদি তেহট্টবাসী দেয়, তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে এই এলাকার মানুষের যে চাহিদাগুলো আছে আমি আপ্রাণ চেষ্টা করে যাব সেগুলো পূরণ করার। তাই তেহট্টবাসীকে করজোড়ে আমি অনুরোধ করব যে অনেক দল, রাজনৈতিক দলকে আপনারা সুযোগ দিয়েছেন। আমি বিজেপি, ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী সুব্রত কবিরাজ, আমাকে একবার পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের সার্বিক উন্নয়নের 100% আমি পূরণ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। নমস্কার।